মাইলস্টোন কলেজে বিমান ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭, ২০ মরদেহ হস্তান্তর, ৬ দেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা। কার ভুলে বিমান দুর্ঘটনা, ব্ল্যাক বক্স উদ্ধারের পর বোঝা যাবে বললেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। জনবহুল এলাকায় প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলটের। দগ্ধদের আর্তনাদে ভারী বার্ন, ইনস্টিটিউটের পরিবেশ। প্রয়োজনে সিঙ্গাপুরে নেওয়া হবে শিশুদের। সারা দেশের রাষ্ট্রীয় শোক। নিহতদের স্মরণে বিএনপির শোক সভা, অভিভাবকদের সঙ্গে উদ্বেগ সারা দেশের মানুষ বললেন রিজভী। পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে আবারও ফেনী নিম্নাঞ্চল প্লাবিত, নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, নতুন করে বন্যার শঙ্কার স্থানীয়রা। ব্রহ্মপুত্রের উৎসমুখে বিদ্যুৎ উৎপাদনের বড় বাঁধ নির্মাণ করছে চীন, পানির হিস্যা নিয়ে বাংলাদেশ ভারতের গভীর উদ্বেগ। এবং পাকিস্তানের বিপক্ষে আজ টি-20 সিরিজ জয়ের মিশন বাংলাদেশের, কালো আর্মব্যান্ডে পরে মাঠে নামবেন ক্রিকেটাররা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। দর্শক, বিমান দুর্ঘটনার ঘটনাস্থল উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী এম.এ. আজিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজিম, কি পরিস্থিতি মাইলস্টোন কলেজের আমাদের জানান। আমরা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের যে আন্দোলন বলা চলে, কারণ তারা গতকালকে মাইলস্টোনে যেভাবে সহপাঠীদের নিহত হতে দেখেছেন, তারা সেই লাশের আসলে সন্ধান পাচ্ছেন না বলে তারা কিন্তু আজকে আবারও স্লোগান তুলেছেন এবং মাইলস্টোনের সামনে আমরা দেখেছি সেই স্লোগানে কিন্তু তারা উত্তল করে রেখেছেন। আমরা কিন্তু এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সেই স্লোগান তুলে কিন্তু প্রথমে জড়ো হয়েছিলেন মাইলস্টোনের সামনে যে মেট্রো রেলের যে গোল চত্বরটি রয়েছে, সেই গোল চত্বরটিতে প্রথম তারা জড়ো হন এবং সেখান থেকে জড়ো হয়ে তারা কিন্তু সড়কটিতে আন্দোলন করছিলেন। তারপরে আমরা দেখেছি তারা সড়কটি ছেড়ে দিয়ে সেখানকার যে গোল চত্বর, সেই গোল চত্বরে তারা জড়ো হন। পরবর্তীতে সেই কর্মসূচিতে আরো অনেক শিক্ষার্থী আসলে তারা কিন্তু এখন সেখান থেকে ছেড়ে দিয়ে তারা এখন শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা আসলে সেই এগিয়ে যাওয়ার মধ্যেও কিন্তু তারা তাদের যে স্লোগান সেগুলো তুলছেন যে রাজনীতি চলবে না। এবং তারা যে দেখেছেন সরকারিভাবে যে ব্রিফিং করে যে হিসেবগুলো তাদেরকে দেয়া হয়েছে, সেই হিসেবগুলোর সাথে তারা আসলে অনেক রয়েছেন যাদেরকে আসলে তারা খুঁজে পাচ্ছেন না বা সজাচ্ছেন না। এবং সে যে সহপাঠী রয়েছে বা নিখোঁজ যে সন্তানরা রয়েছে তাদের আসলে সন্ধান না দেওয়া পর্যন্ত তারা আসলে তাদের যে আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি কিন্তু সেটি বলছেন। এবং আমরা আছেন তাদের সবশেষ অবস্থা জানা প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা এখানে দেখিনি যে শিক্ষার্থীদের সাথে এসে তাদের এই যে দাবির প্রেক্ষিতে তাদের সাথে কথা বলতে। এবং আমরা দেখছি এই মুহূর্তে তারা কিন্তু আসলে দুর্ঘটনাটি ঘটে সেই শিক্ষা প্রতিষ্ঠানটির দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং এখানে শুধুমাত্র যে শিক্ষার্থীরা রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের সাথে কিন্তু অভিভাবকরা রয়েছেন এবং এখানকার এলাকার যে লোকজন তারাও কিন্তু এখানে রয়েছেন। সবারই কিন্তু একটাই দাবি, যেটা হচ্ছে যে যারা নিহত হয়েছেন সেই সঠিক সংখ্যাটি প্রকাশ এবং নিহতদের লাশের আসলে সন্ধান এবং যারা এখনো সন্ধান পাচ্ছেন না তাদের আসলে সন্তান বা সহপাঠী আসলে কোথায় চিকিৎসাধীন রয়েছেন এবং সেই জিনিসটি আসলে জানানোর যে দাবি সেটি কিন্তু তারা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠানটিতে যেখানে আসলে দুর্ঘটনা ঘটে তারা সেখানে যাচ্ছে করছি এবং তারা সেখানে গিয়ে আসলে কি কর্মসূচি বা কি ধরনের কার্যক্রম তারা করছে সেটি আসলে আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখনো আমাদের সাথে মাইলস্টোনের যে প্রধান যে গেট, সেই গেটের কাছাকাছি আমরা চলে এসেছি এবং এখানেই কিন্তু গতকালকে দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার পর কিন্তু এই যে সকল শিক্ষার্থীরা আজকে আন্দোলন বা শিক্ষার্থীদের উদ্ধারে কালকে
একত্রে প্রশাসন এবং উদ্ধারকারী যে দল রয়েছে সেই উদ্ধারকারী দলের সাথে একত্রে হয়ে তারা কিন্তু কাজ করছে এবং সেক্ষেত্রে তারা যে ধরনের আহত বা যে ধরনের নিহত তারা দেখেছেন সেই আহত নিহতর সংখ্যার সাথে তারা আসলে সরকারিভাবে নিহতের সংখ্যা আরো অনেক হওয়ার কথা এবং সেই জায়গাটি তারা দেখছেন না এবং গতকালকে উদ্ধার অভিযান নিয়েও তারা আসলে নানা ধরনের প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে উদ্ধার অভিযানের সময় আসলে লাশ ঠিকভাবে সঠিক জায়গায় আসলে নেওয়া হয়নি সেটি নিয়েও তারা প্রশ্ন তুলছেন এবং গতকাল সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আসলে বলছেন যে সেগুলোতে করে তাদের যে সহপাঠী বা স্বজন যারা রয়েছেন তাদের লাশ আসলে গায়েব করা হয়েছে সেরকম কিন্তু তারা বলছেন এবং আমরা এই মুহূর্তে কিন্তু একদমই মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে সেই স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান ফটক সেই প্রধান ফটকে অবস্থান করছি। এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা এখানে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে মাইলস্টোনে প্রবেশ করছেন এবং তারা এতক্ষণ আন্দোলনটি করছিলেন একদম প্রধান সড়কে, বলা চলে মেট্রো রেলের যে শেষ যে ডিপোটি সেই ডিপোর সামনের গোল চত্বরটিতে তারা অবস্থান করছিলেন। এখন কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটিতে প্রবেশ করছেন এবং সেখানে তারা যে ধরনের স্লোগান তুলছিলেন তারা কিন্তু আমরা দেখেছি সেই স্লোগান তুলতেই তারা কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসেছেন এবং তারা বলছেন যে এখানে তাদের সাথে স্বজনরা রয়েছেন, তাদের সাথে সহপাঠী রয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে রয়েছেন এবং তারা কিন্তু সবাইকে নিয়ে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে প্রবেশ করেছেন এবং তারা এখানে হয়তোবা তাদের যে কর্মসূচি তারা সেগুলো আসলে এখানে বাস্তবায়ন করবেন। আমরা এখানে যদি কয়েকজন রয়েছেন আমরা হয়তোবা তারা এখানকার আমরা একটু কথা বলতে পারি আপনাদের সাথে। আচ্ছা, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই রয়েছেন এবং তারা কেউ কেউ আসলে আন্দোলন করছেন। এখানে এখনো স্বজন হারাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের স্বজনদের খুঁজতে এখানে কিন্তু এখনো এসেছেন এবং তারা কিন্তু এখানে রয়েছেন এবং কান্না জর্জরিত অবস্থায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে আছেন। এই মুহূর্তে একজন অভিভাবককে আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি হয়তোবা তার সন্তানের খোঁজে এখানে এসেছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এক জায়গায় তারপর বলি আমরা এখনো পাইনি খুঁজে আপনার কে হয় এবং পেয়েছেন কিনা। আমরা একটু এখানে সমস্যা উপাস থেকে লোক যেতে পারবে। আসলে কোথায় কোথায় খুঁজেছেন এখন পর্যন্ত পাচ্ছেন কিনা? এমন কোন হসপিটাল নাই যেখানে আমার লোক না খুঁজেছে। আমার ভাই, আমার স্বামী সারা বেড়ে নেই, আমার বাসুররা, আমার বাসুরের ছেলে, আমার আরো ভাইরা, কোথাও আমার মনিরের কোন হসপিটালে জীবিত বা মৃত্যু কিছু খুঁজে পাইনি। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। ক্লাস 3-তে পড়ে আমার রাইসা মনি। ওই যে রুমটায় ওই ভাঙ্গেছে ক্লাস থেকে ওই রুমটাই আমার মনির সেকশন ছিল। আমার মনি ওই যে টাইমে ক্লাস ওই সময় নাকি ওইখানে টিফিন খাচ্ছিল। ছুটির পরে কোচিং করে বাসায় ফিরার কথা ছিল, কিন্তু আমি 1:30 বাজে যখন খবর পেয়ে আসি দেখি সব কিছু উলটপালট হয়ে গেছে, কিছুই নাই ঠিক। আমি আসে যখন ঢুকতে চাইছি আমাকে ঢুকতে যায়নি। আমি এক পুলিশে আমাকে ফেলে দিয়ে আসছিলাম, তো আমি আমার কয়টা স্টুডেন্টরা ধরে নিয়ে সরাই গেছে। দেখেন আমরা বাচ্চাদের সরাই দিচ্ছি, হয়তো আপনার মেয়ে সেখানে থাকলেও থাকতে পারে, কিন্তু আমার মেয়ে কোথাও ছিল না। আমার মেয়ে আমি কোথাও পাইনি। আমার হাজব্যান্ড আমি পাগলের মতো খুঁজেছি। আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে সুস্থ মতো বাসায় ফিরে গেছে, কিন্তু আমার ছোট মেয়ের সন্ধান এখনো পাইনি। ফেসবুকে ছবি দিয়ে দিচ্ছি রাইসা মনির, বয়স 9 বছর। আচ্ছা, এখানে আরেকজন রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনারা এখানে এগুলো কি পেয়েছেন কিনা, কি কি পেয়েছেন একটু যদি বলেন। আমি রাইসা মনির মামা।
আমরা কাল থেকে এই 2টার পর থেকে আমরা সব জায়গায় এই শুধু এই ক্যাম্পাস না, এই ক্যাম্পাস বাদে যত মেডিকেলে গেছে বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে পুনরায় বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ওদের পুষ্টি কোনো জায়গা আমরা পাইনি। এই পাশে সব জায়গায় 8টা-10টা হসপিটালে খুঁজে না পেয়ে রাত্রে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্য দেয় না, কোন অবস্থা আছে, কোন জায়গা আছে, কোনো হসপিটাল আছে কিনা, সন্ধান আছে কিনা। আমি তথ্য কেন্দ্রে গেছি, কোনো টিচার আমাদের কোনো নিউজ দেয় না। 2-একটা টিচারের কাছে গেলি নাম্বার দেয় আর আমার নাম্বার রাখে। আমি পরবর্তী যদি ফোন দিতে পারে না। আমি খাতা আর এই যে পুরা বেগ এইগুলো পাইছি, খাতা কলম আর বই পাইছি, ওই ঘটনাস্থলে ওইখানেই পাইছি। তারপরও আমি যে নাম্বারগুলো দিচ্ছি আমি তাদের জানাতে চাচ্ছি যে আমি খাতা কলম পাইছি, এখন আমার সেই ভাগ্নিটা কই আমি জানতে চাই, কই আছে, কোন অবস্থায় আছে। তারপরে তারা বলতেছে যে আমরা জানাবো, কিন্তু তারা আর ফোন রিসিভ করে না। পরে আমরা আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি যে রাইসা নামের একজন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তখন এই জায়গায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সব জায়গায় তাদের সন্তানকে খুঁজে না পেয়ে আবারও এখানে এসেছেন এবং এখানে সন্তানের ব্যাগ, তার পুরা ব্যাগ, পুরা বই এখান থেকে স্বজনরা খুঁজে বের করেছেন। তার মানে তারা বলছেন যে ঠিক এই জায়গাটিতেই তাদের সন্তান ছিল এবং যে সন্তানকে এখন তারা আসলে বিভিন্ন জায়গায় খুঁজেছেন, বিভিন্ন জায়গায় খুঁজে ফেরেও আসলে তারা কিন্তু তাদের সন্তানকে না পেয়ে এখন আসলে কান্না জর্জরিত ভাবে তারা আসলে তাদের যে চোখের পানি সেটি আসলে দেখার মতো নয়। তাদের দাবি হচ্ছে তাদের সন্তানকে তারা ফেরত নিহত হলে সেই লাশটি তারা অন্তত ফেরত চাচ্ছেন। সেই আকুতি কিন্তু তারা এখানে ব্যক্ত করছেন। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজিম। উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু 27 জন। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান খসরু ব্রিফিংয়ে এই তথ্য জানান। বিভিন্ন হাসপাতালে 78 জন চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের বেশিরভাগই এখানে চিকিৎসাধীন। হাসপাতালে ছুটোছুটি স্বজনদের। বিমান দুর্ঘটনায় আহতরা সিএমএইচ, উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন আরও 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান খসরু। এখানে দুটো হাসপাতালে অনেক বেশি সংখ্যক আহত অগ্নিদগ্ধ বাচ্চারা আছে। একটি হচ্ছে এই হাসপাতাল। এখানে গতকালকে আমরা যে সংখ্যাগুলো বলেছিলাম, খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও 8 জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে 10। এখন পর্যন্ত 6 জনের দেহ শনাক্ত করা যায়নি বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। 3 জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন। সবার উন্নত চিকিৎসার চেষ্টা করছেন চিকিৎসকরা। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান বিশেষ সহকারী। আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। যে 6 জনের মরদেহ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলেও জানান বিশেষ সহকারী সাইদুর রহমান খসরু। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। ধন্যবাদ। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।
বিমান দুর্ঘটনায় কার ভুল ছিল ব্ল্যাক বক্স উদ্ধার করার পর তা বোঝা যাবে বলে জানান নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে এসে এসব কথা বলেন তিনি। নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে শিশুদের। এম শাখাওয়াত হোসেন বলেন, বিমান পুরনো হলেও ফিটনেস নিয়ে কোনো ঘাটতি ছিল না বলে জানান নৌ উপদেষ্টা। এ সময় তিনি জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন। 25 বছর 30 বছরের জাহাজবাড়ি হয় না, 30 বছরতে চলছে। ব্যাপারটা হলো যে এটা মেকানিক্যাল জিনিস, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, দগ্ধ শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। মনা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে বার্ন ইনস্টিটিউটে এতক্ষণ পর্যন্ত যেসব রোগীর চিকিৎসা নিয়েছে তাদের প্রত্যেকেরই অবস্থা কিন্তু কিছুটা উন্নতির দিকে। তবে যে 3 জন এখন পর্যন্ত আইসিইউতে ভর্তি রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু উপদেষ্টারাও বলছিলেন যে খুবই ক্রিটিক্যাল এবং প্রয়োজনে তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, এমনটাও কিন্তু তারা বলছেন। এখন পর্যন্ত আমরা দেখছি মোটামুটি এখানকার অবস্থা অনেকটাই স্বাভাবিক। তবে সাধারণ মানুষ, সাধারণ দর্শনার্থী যারা আসছেন তারাই কিন্তু কিছুটা ভিড় তৈরি করছেন ওই হসপিটালের সামনে। বিশেষ করে যারা এখন রক্ত দিতে আসছেন তাদের ব্যাপারেই কিন্তু বেশি ভিড়টা আমরা লক্ষ্য করছি। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে যে এখন আসলে খুব বেশি রক্তের প্রয়োজন নেই, যেহেতু এই হসপিটালে 42 জন রোগী ভর্তি রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু আসলে খুব বেশি রক্ত প্রয়োজন নেই এই মুহূর্তে। কারণ বিশেষ করে রেয়ার 2-1টি গ্রুপ ছাড়া আসলে অত বেশি রক্তের প্রয়োজন হচ্ছে না। ফলে সাধারণ মানুষ যারা ইতিমধ্যে এখানে আসছে তাদেরকে খুব বেশি ভিড় না করার জন্য তারা অনুরোধ করছেন এবং সেক্ষেত্রে হয়তো নতুন যারা রোগী আসছে তাদের ক্ষেত্রে আসলে বাড়তি সতর্কতা বা বাড়তি ঝামেলা তৈরি হচ্ছে এখানকার প্রশাসনের পক্ষ থেকে। ফলে তারা খুব বেশি আসলে ভিড় না করার জন্য অনুরোধ করছেন বারবার। একই সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে যেসব রোগী গতকালকে এসেছে এর মধ্যে কিন্তু নতুন করে 8 জনের মৃত্যু হয়েছিল আজকে সকালে, যেটি জানানো হয়েছে। এবং দুপুর 2টায় আরেকটি ব্রিফ আছে যেখানে আরও সবশেষ আপডেট কী আছে সেটি আমরা জানতে পারবো। তবে ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা তিনিও এখানে এসেছেন, এছাড়া শ্রম উপদেষ্টা তিনি এসেছিলেন এবং আরও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও কিন্তু এখানে আসছেন এবং কোনো ধরনের চিকিৎসা যাতে গাফিলতি কিংবা কোনো ধরনের সংকট তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। একই সাথে যেসব ইনস্ট্রুমেন্ট দরকার হচ্ছে, যেসব চিকিৎসা সামগ্রী খুব দ্রুত প্রয়োজন হচ্ছে সেগুলো আসলে নানাভাবে তারা সাপ্লাই দেওয়ার চেষ্টা করছেন। আমরা গতকালকে দেখেছিলাম আশেপাশের হসপিটালগুলো থেকে তারা দ্রুত সেগুলো নিয়ে আসবার চেষ্টা করেছিলেন এবং যাতে কোনো ধরনের চিকিৎসা সংকট তৈরি নয়। তবে এখানকার প্রশাসন আমরা সর্বোচ্চ সতর্কতা আছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা এর বাইরে যতটুকু জানতে পেরেছি যে হসপিটালের আশেপাশের যেসব সাধারণ মানুষ ঘোরাফেরা করছে তাদেরকে কিন্তু খুব দ্রুত এখান থেকে সরে যাবার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে যারা এখন স্বেচ্ছাসেবক হিসেবে আসছেন তাদেরকে আসলে খুব বেশি প্রয়োজন নাই এই মুহূর্তে এবং যারা রোগী আসছেন, রোগীর স্বজন আসছেন তাদেরকে কিন্তু এখানে থাকবার জন্য অনুরোধ করেছে, বাকি সবাইকে এখান থেকে চলে যাবার জন্য বলা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 72 জনকে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন তার বেশিরভাগই কিন্তু এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর বাইরে এখানে আছে 42 জন এবং এর বাইরে আরও 28 জন আছে যারা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানেই কিন্তু মৃত্যুর সংখ্যাটা বেশি আমরা লক্ষ্য করেছি এবং সেখানে 15 জনের মৃত্যু হয়েছে এবং বাকি 10 জনের এখানেই মৃত্যু হয়েছে। একজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এবং আর একজন যিনি
উত্তরার একটি হসপিটালে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। এই অবস্থায় কিন্তু গতকালকে আমরা যে ঘটনাটা দেখেছি সেখানে কিন্তু রোগীদের খুব বেশি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যেহেতু এই যে জেট ফুয়েল যেটি থাকে এই বিমানগুলোতে সেখানে দ্রুত কিন্তু আগুন ধরে যায় এবং সাধারণ মানুষ কিন্তু দ্রুত পুড়ে গিয়েছে। ফলে এখন যে পরিমাণ হতাহতের সংখ্যা বলা হচ্ছে এর চেয়ে যে সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু ধারণা করছে, যেহেতু স্কুল বিল্ডিংটির একটি শ্রেণীকক্ষে ঢুকে গিয়েছিল এবং সেখানে শ্রেণীকক্ষ থেকে আসলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে এর পাশাপাশি আরও দুটি শ্রেণীকক্ষ সেখানেও কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। একই সাথে আমরা প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছিল যে যখন বিমানটি দুর্ঘটনা কবলিত হয় তখন কিন্তু উপরের তলা থেকেও অনেক শিক্ষার্থী নিচে নামছিল এবং সেই সিঁড়িতেও কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া আশেপাশে যেহেতু ক্লাস শেষের দিকে ছিল, অর্থাৎ 1-1:30টার দিকে তাদের স্কুল ছুটি হবার কথা ছিল, ক্লাস শেষ হওয়ায় অনেক শিক্ষার্থী কিন্তু শেষের দিকে আসছিল এবং তারা যেটি মনে করছিল যে হয়তো কিছুক্ষণ পরে ক্লাস ছুটি হবে। ফলে এই যে সাধারণ শিক্ষার্থীরা ছুটাছুটি করছিল হঠাৎ করে সেখানেই এই দুর্ঘটনা কবলিত বিমানটির কারণে কিন্তু মৃতের সংখ্যা বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী তারা 7 জনের মৃত্যু নিশ্চিত করেছে, তবে এই সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং যেহেতু বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি তেল ছিল এবং সেটি মাত্র 12 মিনিট উড্ডয়নের পরেই ক্র্যাশ করেছে, ফলে সেই জ্বালানি তেলগুলো কিন্তু অগ্নি দুর্ঘটনায় বেশি হতাহতের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে এবং এই সব কারণেই কিন্তু এখন হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যেসব চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের সংকট হচ্ছে বলে মনে হচ্ছে না এবং সেখানকার আমরা যেখানে দেখছি যে স্বাস্থ্য কর্মকর্তারা তারা যেটি বলছেন যে কোনো ধরনের এখন পর্যন্ত সংকট নেই। তবে বার্ন ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের চুক্তি রয়েছে, ফলে এখানকার চিকিৎসকরা সেখানে কিন্তু কেস সামারি পাঠাচ্ছেন যাতে কোনো ধরনের সংকট তৈরি হয় এবং চিকিৎসা যাতে তাদের পরামর্শ নিয়ে করা যায় সে ব্যাপারে কিন্তু তারা বলছেন। একই সাথে উপদেষ্টারা যেটি বলছিলেন যে এখন যদি তারা প্রয়োজন মনে করে যে কোনো চিকিৎসক যদি মনে করে যে কোনো রোগীকে দেশের বাইরে পাঠানো লাগতে পারে তাহলে হয়তো তারা সিঙ্গাপুরে নিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করার যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেই সঙ্গে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়। মঙ্গলবার সকালে ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। বলা হয়, নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। আরও বলা হয়, এ ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক চলছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, রাষ্ট্রীয় শোক নিয়ে কি কি কর্মসূচি আছে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে গতকাল মাইলস্টোন কলেজে যে বিমান বাহিনীতে যুদ্ধ বিমান বিধ্বংস হয় এবং বিধ্বংস হওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত 27 জন শিক্ষার্থী কিন্তু ওখানকার নিহত হয়েছেন এবং ওখানে বেশ হতাহতের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং তারা কিন্তু বিভিন্ন হসপিটাল, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, বার্ন ইউনিট, পাশাপাশি উত্তরা সহ আশেপাশে এলাকাতে কিন্তু তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমান যে আপনার বিধ্বংস হয় বিমান বাহিনীর, সেই কারণে কিন্তু আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সেখানে আজকে দেশের সকল স্থাপনা, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেখানে কিন্তু পতাকা অদ্যত রাখা হবে এবং দেশের বাইরে যে যতগুলো বিদেশে মিশন রয়েছে সেখানেও কিন্তু পতাকা অর্ধনিয়মিত রাখা হবে। এবং দুপুর 1টার পর যদি আমি আপনাকে একটু বিচার বিভাগের কথা বলি, 1টার পরে কিন্তু বিচার বিভাগের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। 27 জন শিক্ষার্থী নিহতের ঘটনায় কিন্তু আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি
দুপুরে কিন্তু জোহর নামাজ বাদ কিন্তু মিলাদ মাহফিল এবং দোয়া কামনা করা হবে এই শিক্ষার্থীদের জন্য। আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে গেল দিন গতকাল ছিল একটি অন্যতম কলঙ্কজনক দিন, যে দিনে কিন্তু একটি ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল কলেজে কিন্তু একটি যুদ্ধ বিমান বাহিনীর কিন্তু প্রশিক্ষণ যে কাজে ব্যবহৃত সেটি কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং সেখানে কিন্তু 27 জন শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত নিহত হয়েছে এবং অধিকাংশই কিন্তু এখনো আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে কিন্তু রয়েছেন। এবং জানেন যে গতকালকেও সেখানে আমরা ছিলাম, সেখানে দেখেছি যে অভিভাবকরা কিন্তু এখনো তাদের সন্তানদের খুঁজছেন। এই বিষয়ে কিন্তু গতকাল রাতে কিন্তু প্রধান উপদেষ্টা শোক বার্তা জানিয়েছেন এবং আজকে কিন্তু শোক দিবস পালন করা হচ্ছে। এবং আমরা সচিবালয়ে দেখেছি বিভিন্ন দপ্তর ভবনগুলোতে কিন্তু আসলে পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে এবং শোক পালন করা হচ্ছে, রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এবং পাশাপাশি এই ঘটনার প্রকৃত যে ঘটনা তা তো কিন্তু তদন্ত করার কথা বলেছেন, কিন্তু গতকালকেই বলেছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি উদ্ধার কাজ কিন্তু গতকাল থেকে চলছে এবং সেখানে তারা কিন্তু আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। এবং এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশ না, দেশের বাইরেও কিন্তু বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও কিন্তু এখানে শোক জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের এই আজকের মঙ্গলবার যে শোক পালন হচ্ছে সেই শোক কিন্তু আমরা সকালে আসার সময় দেখেছি বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর, পাশাপাশি বিচার বিভাগের হাইকোর্ট সহ সব এলাকায় দেখেছি আমরা যে তারা পতাকা অর্ধনির্মিত রেখে কিন্তু শোক পালন করছেন। অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্ত ঘটনায়, যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় কিন্তু এক শোক পালন করা হচ্ছে এবং দুপুরের পর কিন্তু সচিবালয়ের যে মসজিদ আছে সেখানে কিন্তু দোয়া মাহফিল হবে এবং সারা বাংলাদেশে কিন্তু আসলে দোয়া মাহফিল হবে এবং পাশাপাশি বিভিন্ন প্রার্থনা করা হবে, মন্দির গির্জা উপাসনালয়ে কিন্তু আসলে প্রার্থনা করা হবে এই শিক্ষার্থীদের জন্য। তো মরা সবকিছু মিলিয়ে কিন্তু শোক দিবসের রাষ্ট্রীয় শোকের যে কার্যক্রম পতাকা অর্ধনির্মিত রাখা এবং দোয়া মাহফিল সেটা কিন্তু পালন করা হচ্ছে এবং বিচার বিভাগে কিন্তু একটার পর বিচার কার্যক্রম কিন্তু আসলে তারা আজকে মতো বন্ধ থাকবে শিক্ষার্থীদের শোকের কারণে, তাদেরকে স্মরণের উদ্দেশ্যে। এবং এই শোক দিবস কিন্তু গতকালকের মাইলস্টোন স্কুল কলেজের যে বিমান বিধ্বস্ত ঘটনায় কিন্তু পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা। মনা। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক নিয়ে প্রসঙ্গে কথা বলছিলেন আমাদের সহকর্মী মুন্না। দেখছেন সংবাদ দুপুর। রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে বিএনপির শোক কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সঙ্গে জেলা পর্যায়ে নিহত ও আহতদের জন্য মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উত্তরার মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মঙ্গলবার আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, হাসপাতালগুলোতে অভিভাবকদের আহাজারি ভাষায় প্রকাশ করার মতো নয়। একই সঙ্গে বার্ন ইনস্টিটিউটেও শোকের বন্যা। তিনি আরও বলেন, রাষ্ট্রের সঙ্গে বিএনপিও সারা দেশে শোক পালন করছে এবং জেলায় জেলায় শোক সভা সহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে নিহত ও আহত সবার জন্য দোয়া করা হবে। অভিভাবকদের তাদের যে উৎকণ্ঠা এবং আহাজারি, এটা ভাষায় বর্ণনা করার মতো নয়। বিএনপির কেন্দ্র ঘোষিত শোক কর্মসূচি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের জেলায় জেলায় দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল হবে এবং প্রত্যেকটি দলীয় কার্যালয়, এই কার্যালয় সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে। রাজশাহীর চৌপুরা কবরস্থানে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে দাফন করা হবে। নিহতের নানা আজিজুর রহমান জানান, ঢাকায় মঙ্গলবার সকাল 12:30টার দিকে জানাজা হওয়ার কথা আছে। ঢাকায় জানাজা শেষে তৌকির ইসলাম সাগরের লাশ রাজশাহীতে নিয়ে আসা হবে। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে হলেও স্বজনদের অধিকাংশই রাজশাহীতে থাকায় সেখানেই জানাজা শেষে দাফন করা হবে বলে জানান স্বজনরা। চৌপুরা গোরস্থানে আর জানাজা সম্ভবত ওই যে গোরস্থান সংলগ্ন যে একটা ঈদগাহ আছে ওই ঈদগাহে। সময়টা নির্ধারণ এখনো হয়নি। ওখানকার আনুষ্ঠানিকতা না হলে পারে এটা বলা যাবে না। ওটা ধরে যে 10টা থেকে 12টার ভিতরে হয়ে যাবে। তারপরে যত সময় আসবে তখন এটা সময় নির্ধারণ করা সম্ভব হবে। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন শিশু সাইমা। এজন্য চাকরিজীবী বাবা তার মেধাবী মেয়েকে ভর্তি করেন উত্তরার মাইলস্টোন স্কুলে। কিন্তু প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ট্র্যাজেডিতে আগুনে পড়ে থেমে গেছে সেই স্বপ্ন।
একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের বাবা, মা ও স্বজনরা। স্থানীয়রা বলছেন, এমন নির্মম দুর্ঘটনা আর চাই না। গাজীপুর থেকে এম নজরুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গাজীপুর সিটি কর্পোরেশনের বিপ্রবর্থা এলাকার বাসিন্দা শাহ আলম একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে থাকতেন রাজধানীর উত্তরায়। মেধাবী মেয়ে সাইমার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ভর্তি করেন মাইলস্টোন স্কুলে। গত 3টি বছর সবকিছুই চলছিল স্বাভাবিক, কিন্তু সোমবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অন্ধকার নেমে আসে শাহ আলমের পরিবারে। বিমানের লেলিহান আগুনে মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় 3য় শ্রেণীর ছাত্রী সাইমার চিকিৎসক হওয়ার স্বপ্ন। নিহতের বাবা বলেন, সোমবার সকালে ঘুমের মধ্যে মেয়েকে রেখে অফিসের কাজে বরিশাল যান তিনি। এরপর হাসপাতালের মর্গে পাওয়া যায় ছোট্ট সাইমার মরদেহ। 8টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর্গে আছে। পরে আমার ছেলে যে লাশ শনাক্ত করছে। আগের দিন রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাশ স্মৃতি আমার মার সাথে, আর আমার কোনো নাই স্মৃতি নাই। মঙ্গলবার সকালে লাশবাহী গাড়িতে সাইমার নিথর মরদেহ পৌঁছে গাজীপুরের বিপ্রবর্থা এলাকায়। এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম। পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করে স্বজন ও প্রতিবেশীরা। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক যে একটা ছোট মেয়ে, সম্ভাবনাময় একটা জীবন, সেটা অকালেই নষ্ট হয়ে গেল। আমার বোনের স্বপ্ন ছিল ডাক্তার হবে, স্বপ্ন তো পূরণ হলো না। দুর্ঘটনার কারণে আজকে এই পরিস্থিতি। হ্যাঁ, ভবিষ্যতে যেন এরকম পুরান বিমান দিয়ে আর কোনো সব পাইলটে এরকম ট্রেনিং দেওয়া না হয়, এটা সরকারের প্রতি আমাদের আবেদন। শাহ আলমের 2 ছেলে মেয়ের মধ্যে সাইমা ছিল সবার ছোট। একই স্কুল থেকে সম্প্রতি এসএসসি পাশ করেছেন তার বড় ছেলে সাব্বির হোসেন। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সহিংসতার পর গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গেছেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, গোপালগঞ্জে উপদেষ্টারা কি কি কর্মসূচিতে অংশ নিচ্ছেন জানাবেন? গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে ঘিরে তার পরবর্তীতে সেখানে পুরো দেশবাসী দেখেছে, সেখানে কর্মসূচিকে ঘিরে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানকার যে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছে তাদের দ্বারা যে সংঘটিত হয়েছে সংঘর্ষের ঘটনা, তার পরবর্তীতে কিন্তু এখানে একবারে নিস্তব্ধ একটা অবস্থা বিরাজ করেছিল। আপনারা জানেন যে এখানে কারফিউ জারি করা হয়েছিল, 3 দিন ধরে কারফিউ চলেছিল। এরপরে এখানকার যে বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন জায়গা ইতিমধ্যে আমরা দেখেছি। আজকে সকাল 10টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং তারপরে যে জ্বালানি উপদেষ্টা ফজল করিম এবং ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে এখানের যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে গোপালগঞ্জ জেলা কারাগার, সেই জেলা কারাগারের মহাপরিদর্শকও কিন্তু ঢাকা থেকে এসেছেন। তিনি সহ সেখানে কারাগারে হামলার ঘটনা ঘটেছে সেই জায়গাটি পরিদর্শন করেছেন। এবং তারপরে বর্তমানে 2 উপদেষ্টা এখানে জেলা পরিষদ যে কার্যালয়টি রয়েছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ে ইতিমধ্যেই বিভিন্ন এখানকার স্থানীয় যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠকে বসেছেন এবং তাদের সাথে মত বিনিময় করছেন। কিছুক্ষণ আগে এই মত বিনিময় শুরু হয়েছে এবং মত বিনিময় শেষে এখানকে সাংবাদিকদের সাথে কথা বলবেন, আরো বিস্তারিত জানাবেন। এবং এর আগে তারা কিন্তু এখানে গোপালগঞ্জের বিভিন্ন জায়গাগুলো প্রদর্শন করেছেন এবং সেই পরিদর্শন শেষেই এখানকার যে এনসিপির যে কিছু গত 16 জুলাই তারা একটি মঞ্চ উদ্বোধন করেছেন, যেখানে স্মৃতি জাদুঘর বলা চলে, অর্থাৎ যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করেই সেই মঞ্চটি তৈরি করা হচ্ছে, সেটিও পরিদর্শন করেছেন। তো সবকিছু মিলে এখন যে পরিস্থিতি, উপদেষ্টারা বৈঠকে বসেছেন এবং একটু পরেই আসলে জানা যাবে বৈঠকে এখানকার সাধারণ মানুষের নিরাপত্তার সাথে এবং স্বাভাবিক জীবনযাপনের সাথে কি ব্যবস্থা নিচ্ছেন বা কোনো পরামর্শ আছে কিনা সেটি সাংবাদিকদের জানাবেন। তো এই ছিল গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিশাদ। ভারতের উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
গেল রোববার রাত থেকে নদীর পানি আবারও দ্রুত গতিতে বাড়তে শুরু করে। এতে একাধিক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। এর আগে একইভাবে ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গেল 8 জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 3টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি স্থানে ভাঙন দেখা দেয়। তার মধ্যে 6টি ভাঙন স্থানে মেরামত কাজ শেষ হয়েছে, 28টি স্থানে কাজ চলমান রয়েছে। দেখছেন সংবাদ দুপুর। রাজশাহীর চৌপুরা কবরস্থানে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে দাফন করা হবে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কখন মরদেহ রাজশাহীতে পৌঁছাবে? ধন্যবাদ। এখন পর্যন্ত যে খবরটি তার স্বজনরা দিয়েছেন সেটি হলো যে যেহেতু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের যে মরদেহ সেটি হিমঘরে রাখা হয়েছে ঢাকার, এবং সেখান থেকে দুপুর 2টা নাগাদ রাজশাহীর উদ্দেশ্যে আসতে পারে এমনটি তারা জানিয়েছেন। এরপরে যে জানাজাটি হবে সেটি নিয়ে কিছুটা পারিবারিকভাবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেনি। কেউ বলছেন 4:30টায়, কেউ বলছেন 5:30টায়। এ নিয়ে তাদের পারিবারিক যে বৈঠকটি সেটি কিছুক্ষণ পরে, মানে 2টার পরে অনুষ্ঠিত হবে। তাদের পরিবারের যারা সদস্যরা আছেন তারা বসে ঠিক করবেন, এবং জানাজার যে স্থান সেটিও এখন নির্ধারণ করা হয়েছে। সেটি হলো যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজাটি হতে পারে, যেটি সপুরা হাই স্কুল মাঠে হওয়ার কথা ছিল। তবে যেটি হচ্ছে যে সেই সপুরা যে কবরস্থান আছে সেখানে ইতিমধ্যে কবর খননের যে কাজ সেটি শেষ হয়েছে, এবং তাকে সমাহিত করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি উপশহর হাউজিং এস্টেটের 3 নম্বর সেক্টরের এই বাড়িটিতে যে আশ্রয়, এই বাড়িটিতে তৌকির বড় হয়েছেন এবং সেখান থেকেই তিনি লেখাপড়া করেছেন, পরবর্তীতে বিমান বাহিনীতে যোগ দেন। তার এই বাড়িতে এখন শুনশান নীরবতা। স্বজনরা যারা একেবারেই নিকট আত্মীয়, বাবা মা বোন এবং বোন জামাই মামা, তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। এই বাড়িটিতে তার নানা আছেন। তিনি যেটি বলছিলেন যে বিকেল 5:30টায় জানাজার নামাজটি হওয়ার কথা ছিল, কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 4:30টার মধ্যেই জানাজার কাজটি সম্পূর্ণ করতে চান। ফলে শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ। দেখছেন সংবাদ দুপুর।